সুপ্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সাথে আজকে আমরা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমরা বিক্রিয়ার হার এবং হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামকগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং সর্বশেষ বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী যে নিয়ামক তাপমাত্রার প্রভাব আমরা পড়ছিলাম এবং সেখান থেকে আরএনএস সমীকরণ আমরা প্রতিপাদন করছিলাম। সে থেকে আমরা দেখছিলাম যে তাপমাত্রা যত বৃদ্ধি পায় ওই বিক্রিয়ার হার তত বৃদ্ধি পায়। এখন তাহলে বিক্রিয়া যদি আমরা বলে থাকি, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কি হয়, এই রাসায়নিক বিক্রিয়াগুলোতে বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। তাহলে বিক্রিয়ক যদি উৎপাদে পরিণত হয়, বিক্রিয়কগুলো কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি উৎপাদ তৈরি করে না। দেখো, যদি একটি রাসায়নিক বিক্রিয়া আমি বলি এই আর হচ্ছে রিঅ্যাকট্যান্ট, এই রিঅ্যাকট্যান্ট থেকে সে প্রোডাক্ট যদি তৈরি করতে চায় তাহলে এটা হচ্ছে পি প্রোডাক্ট। তাহলে বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হবে। বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হওয়ার পথে তারা একটি মধ্যবর্তী যৌগ তৈরি করে। এই মধ্যবর্তী যৌগটাকে যদি আমি এক্স ধরি, এক্স থেকে পরবর্তীতে তারা উৎপাদ পি উৎপন্ন করে। এখন প্রশ্ন হলো, এই রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হবে, এখানে মধ্যবর্তী একটি অবস্থা পার হয়ে তারপরে উৎপাদ গঠন করবে। তারা মধ্যবর্তী অবস্থায় না আসা পর্যন্ত কোনো বিক্রিয়ক বা মধ্যবর্তী অবস্থায় না এসে কোনো বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে পারে না। তাহলে আমার এই মধ্যবর্তী অবস্থায় কোন বিক্রিয়কগুলো আসবে? আমি যদি একটি রাসায়নিক বিক্রিয়ায় যে সকল বিক্রিয়কগুলো নিব, ওই বিক্রিয়কের সবাই কিন্তু বিক্রিয়ায় উৎপাদ তৈরি করবে না। শুধুমাত্র এই মধ্যবর্তী অবস্থায় যে বিক্রিয়কগুলো আসতে পারবে বা এই অবস্থান্তর অবস্থায় আসতে পারবে বা এটাকে সক্রিয়ণকৃত অবস্থা আমরা বলতে পারি, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এই সক্রিয়ণকৃত অবস্থায় যে বিক্রিয়কগুলো আসবে, শুধুমাত্র সেই বিক্রিয়ক অণুগুলোই উৎপাদ গঠন করবে। তার মানে হলো সক্রিয়ণকৃত অবস্থায় আসতে হবে আগে বিক্রিয়ককে, তারপরে উৎপাদ তৈরি করবে। এখন যে বিক্রিয়কগুলো আমার বিক্রিয়ায় উপস্থিত আছে তারা সবাই এই সক্রিয়ণকৃত অবস্থায় আসতে পারে না। তাদের মধ্যে কিছু সংখ্যক বিক্রিয়ক সক্রিয়ণ অবস্থায় আসতে পারে। যারা আসতে পারে শুধুমাত্র তারাই উৎপাদ তৈরি করে, যারা আসতে পারে না তারা উৎপাদ তৈরি করতে পারে না। তাহলে বিক্রিয়কগুলোর মধ্যে সক্রিয়ণকৃত অবস্থায় আসার জন্য তাদেরকে একটি ন্যূনতম শক্তি অর্জন করতে হয়। এই যে ন্যূনতম শক্তি তাদের প্রয়োজন হয় বা দরকার হয়, সেই ন্যূনতম শক্তিকে আমরা বলি সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। এই ন্যূনতম শক্তিকে আমরা বলি কি? সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। আমরা আরএনএস সমীকরণে সক্রিয়ণ শক্তি নিয়ে আলোচনা করছিলাম। ওখানে ই এ একটা টার্ম ছিল আমাদের, সেটাকে বলে আসছিলাম আমরা, যেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আসো, সক্রিয়ণ শক্তিটা কি? আমরা যদি একটি গ্রাফ অঙ্কন করি, দেখো এদিকে যদি আমি এদিকে বিক্রিয়ার অগ্রগতি আমি নিলাম, বিক্রিয়ার অগ্রগতি মানে হলো বিক্রিয়া কতটুকু সম্পন্ন হলো, সেটা বাম থেকে ডানে গেলে বিক্রিয়ার অগ্রগতি বৃদ্ধি পাবে, বিক্রিয়ার অগ্রগতি হবে। আর ওয়াই অক্ষ বরাবরে আমরা নিলাম তার স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা যে গ্রাফটা অঙ্কন করব, এখানে নিব পটেনশিয়াল এনার্জি ওয়াই অক্ষে আর এক্স অক্ষে নিব রিঅ্যাকশন কোঅর্ডিনেট। এখন মনে করো এখানে আমার রিঅ্যাকট্যান্ট আছে, এই রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টে পরিণত হবে। তাহলে এখানে তুমি ধরে নাও রিঅ্যাকট্যান্ট এটা হচ্ছে প্রোডাক্ট, আর এটা হচ্ছে তোমার ওই অবস্থান্তর অবস্থাটা, এটা হচ্ছে তোমার ওই অবস্থান্তর অবস্থা। তাহলে রিঅ্যাকট্যান্ট এই প্রোডাক্টে যেতে হলে এই পথ দিয়ে সে ধাবিত হবে। অর্থাৎ রিঅ্যাকট্যান্টগুলো আগে এই যে তুমি যে পাহাড়ের চূড়াটা দেখতেছো, শক্তি পর্বতটা দেখতেছো, এই পর্বতের চূড়া পর্যন্ত আগে যাবে, যাওয়ার পরে সে উৎপাদে পরিণত হবে। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কতটুকু? অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে এই রিঅ্যাকট্যান্ট থেকে ওই পাহাড়ের চূড়া পর্যন্ত যে শক্তির পার্থক্য, সেটাকে আমরা সক্রিয়ণ শক্তি বলে থাকি বা অ্যাক্টিভেশন এনার্জি বলে থাকি। এটা হচ্ছে আমাদের ইএ। তাহলে সক্রিয়ণ শক্তিটা কি? আমাদের সক্রিয়ণ শক্তি আমরা বলছি যে ন্যূনতম শক্তি অর্জিত হলে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। যে ন্যূনতম শক্তি অর্জিত হলে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। মানে হলো এই পাহাড়ের চূড়ায় বা পর্বতের চূড়ায় যে বিক্রিয়কগুলো যেতে পারবে তারাই পরবর্তীতে উৎপাদে পরিণত হবে। তাহলে পাহাড়ের চূড়ায় বা পর্বতের চূড়ায় যেতে হলে, ওই শক্তি পর্বতের উপরে উঠতে হলে ওই বিক্রিয়ককে এই পরিমাণ শক্তি গেইন করতে হয়। তাহলে যে পরিমাণ শক্তি গেইন করে বা অর্জন করে কোনো বিক্রিয়ক ওই অবস্থান্তর অবস্থায় বা সক্রিয়ণকৃত জটিল অবস্থায় যেতে পারে, ওই শক্তিটাকে আমরা সক্রিয়ণ শক্তি বলে থাকি। তাহলে বিক্রিয়কগুলোর মধ্যে যে সকল বিক্রিয়ক অণু শুধুমাত্র
এই পরিমাণ শক্তি অর্জন করতে পারে তারাই ওই বিক্রিয়ায় এই সক্রিয়ণকৃত জটিল অবস্থায় যেতে পারবে। আর যারা পারবে না এই পরিমাণ শক্তি অর্জন করতে, ওই বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হতে পারবে না। যেমন তোমরা যখন পরীক্ষা দাও, পরীক্ষার হলে 100 জন স্টুডেন্ট যদি পরীক্ষা দাও, পাশের হার আমরা বলি 70। পাশের হার 70 মানে কি? 100 জনের মধ্যে 70 জন স্টুডেন্ট পাস করছে, 30 জন ফেল করছে। তাহলে তুমি মনে করো এখানে 100 জনের মধ্যে 70 জন এই পর্বতের চূড়ায় উঠতে পারছে, তার মানে এই পরিমাণ শক্তি অর্জন করতে পারছে। তার মানে পরীক্ষার পাস নম্বর যে 33 সেটা 70 জনে পেয়েছে। এইটাকে যদি তুমি 33 চিন্তা করো তাহলে এখানে 70 জন স্টুডেন্ট যেতে পারে, তার মানে ওই 70টা প্রোডাক্ট তুমি পাবে। পাশের হার হবে 70, আর বাকি যে 30 জন তারা এই পরিমাণ শক্তি অর্জন করতে পারে না, মানে 33 করে শতকরা পায়নি বিধায় তারা ফেল করলো। তাহলে আমার বিক্রয়ক অণুর সংখ্যা যদি 100 ধরি আমরা, সেক্ষেত্রে বিক্রয়ক অণুগুলোর মধ্যে যারা এই পরিমাণ শক্তি অর্জন করতে পারবে তারা এই শক্তি পর্বতের চূড়ায় অবস্থান করবে এবং তারা পরবর্তীতে উৎপাদ তৈরি করবে। এমন হবে না যে শক্তি পর্বতের চূড়ায় যাওয়ার পরে কোনো বিক্রয়ক উৎপাদ পরিণত করবে না, এটা হবে না। শক্তি পর্বতের চূড়ায় যারাই যেতে পারবে তারাই এই বিক্রিয়ায় উৎপাদ তৈরি করবে। তাহলে আমরা যদি অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তির সংজ্ঞাটা আবার বলি, তাহলে আমরা সহজভাবে বলতে পারি যে ন্যূনতম শক্তি অর্জন করলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে পারে সেই শক্তিকে সক্রিয়ণ শক্তি বলা হয়। যে ন্যূনতম শক্তি অর্জন করলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে পারে তাকেই সক্রিয়ণ শক্তি বলা হয়। তাহলে বিক্রিয়কগুলো আছে কোথায়? আমার বিক্রিয়কের অণুগুলো আছে এখানে। এই বিক্রিয়ক অণুগুলো দেখো আগে থেকেই কিছু পরিমাণ এনার্জি গেইন করে থাকে। এই বিক্রিয়ক অণুগুলো আগে থেকেই কিছু পরিমাণ এনার্জি গেইন করে থাকে। এটা যদি মূলবিন্দু হয় স্থিতিশক্তি, তাদের কিছু পরিমাণ পোটেনশিয়াল এনার্জি বেড়ে থাকে। এইটা ওই অণুগুলোর স্বাভাবিকভাবেই বা স্বতঃস্ফূর্তভাবেই হয়। তখন এই সক্রিয়ণ অণুগুলো, এই অণুগুলো পরস্পর যখন সংঘর্ষে লিপ্ত হয়, ওই সংঘর্ষ থেকে তারা একটি গতিশক্তি লাভ করে বা কাইনেটিক এনার্জি লাভ করে। ওই গতিশক্তির ফলে অণুগুলো আস্তে আস্তে এই পাহাড়ের চূড়ায় উঠতে সমর্থ হয়। অর্থাৎ ওই গতিশক্তি থেকে তাদের যে পারস্পরিক যে সংঘর্ষ, ওই সংঘর্ষ থেকে তারা কি করে? কাইনেটিক এনার্জি অর্জন করে। ওই কাইনেটিক এনার্জি অর্জনের ফলে তারা এই শক্তি পর্বতের চূড়ায় অবস্থান করতে পারে। তার মানে তারা অ্যাক্টিভেটেড হচ্ছে, তার মানে অ্যাক্টিভেশন এনার্জি যেটা ছিল সেই পরিমাণ শক্তি তারা অর্জন করতে সক্ষম হলো। পরবর্তীতে তারা যখন এখানে অবস্থান করে, ওই যে কাইনেটিক এনার্জি সেটা পটেনশিয়াল এনার্জিতে রূপান্তরিত হয়। পটেনশিয়াল এনার্জিতে রূপান্তরিত হওয়ার পরে তারা এখানে অবস্থান করে ক্ষণিক সময়ের জন্য, এবং পরবর্তীতে তারা যে পরিমাণ পটেনশিয়াল এনার্জি তাদের মধ্যে ছিল সেটা থেকে আবার তারা গতিশক্তি প্রাপ্ত হয়ে উৎপাদ তৈরি করে। অর্থাৎ পরবর্তীতে তারা এখানে উৎপাদে রূপান্তরিত হয়। তাহলে এই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য তারা কি করলো? তাদের সংঘর্ষ থেকে, ওই আণবিক সংঘর্ষ থেকে শক্তি অর্জন করলো। শক্তি অর্জন করে তারা তাহলে ওই গতিশক্তি অর্জন করে তারা একটা স্থিতি শক্তিতে চলে যায়, যেটাকে আমরা বলছি সক্রিয়ণকৃত জটিল অবস্থা। এবং সেখান থেকে ওই পটেনশিয়াল এনার্জি থেকে তারা কিছু পরিমাণ, তখন ওই পটেনশিয়াল এনার্জিটাকে আবার কাইনেটিক এনার্জিতে রূপান্তর করে বিক্রিয়কের অণুগুলো ওই অবস্থান্তর অবস্থা বা সক্রিয়ণকৃত অবস্থা থেকে উৎপাদে পরিণত হয়। এভাবে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক অণুগুলো তোমার পারস্পরিক সংঘর্ষের মাধ্যমে সক্রিয়ণ শক্তি অর্জন করে উৎপাদ তৈরি করতে পারে। এই সংঘর্ষ কিভাবে হয় এটা আমরা পরবর্তীতে সংঘর্ষ তত্ত্বের মধ্যে বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখো বিক্রিয়ক অণুগুলো আমরা কি বললাম? প্রথমে একটি কাইনেটিক এনার্জি থাকে, এনার্জি থেকে তারা পটেনশিয়াল এনার্জিতে সেটা রূপান্তরিত হয়, পটেনশিয়াল এনার্জিটা পরবর্তীতে কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয়ে আবার তারা প্রোডাক্ট তৈরি করে। এখন এই বিক্রিয়কগুলোর জন্য এই যে অ্যাক্টিভেশন এনার্জি, এটাকে তুমি এনার্জি ব্যারিয়ারও বলতে পারো, এনার্জি ব্যারিয়ার বা শক্তি বাধা বলতে পারো। তাহলে আমাদের এই শক্তি বাধার মানটা যত বৃদ্ধি পাবে, আমার কম সংখ্যক বিক্রিয়ক অণু ওই বিক্রিয়ায় অবস্থান্তর অবস্থায় যেতে পারবে। কেন? কারণ শক্তির মান যত বৃদ্ধি পাবে, শক্তির মান যত বড় হবে, তখন বিক্রিয়ক অণুগুলোর পক্ষে সেটা অর্জন করা তত কঠিন হবে। তুমি মনে করো তোমার স্কুলে উচ্চলাভ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো। উচ্চলাভ প্রতিযোগিতায় যদি উচ্চতাটা বাড়ানো হয় ক্রমান্বয়ে, তাহলে তোমার বেশি সংখ্যক শিক্ষার্থী সেটাকে টপকাতে পারে না কম সংখ্যক শিক্ষার্থী টপকাতে পারে? যখন উচ্চতাটা কম ছিল আমার বেশি সংখ্যক শিক্ষার্থী সহজেই সেটাকে টপকাতে পারে। যখন উচ্চতাটা আস্তে আস্তে বৃদ্ধি করা হলো, তখন ওই উচ্চতাটা টপকানোর জন্য শিক্ষার্থীর সংখ্যা আস্তে আস্তে কমতে থাকলো। তার মানে বিক্রিয়ক অণুগুলো যদি উৎপাদে পরিণত হতে হয়, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি যত কম হবে তত বেশি সংখ্যক বিক্রিয়কের পক্ষে সেটা অর্জন করা
সম্ভব হয়, কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি যে বিক্রিয়ার যত বেশি, সেই বিক্রিয়ার ক্ষেত্রে ওই বিক্রিয়কের ওই অ্যাক্টিভেশন এনার্জি অর্জন করা তত কঠিন হয়। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি যত বাড়বে, বিক্রিয়কের পক্ষে সেই বিক্রিয়ায় সক্রিয়ণ হওয়া তত কমবে, তার মানে উৎপাদের পরিমাণও কমবে। উৎপাদের পরিমাণ যদি কমে বা বিক্রিয়ায় বিক্রিয়কের অংশগ্রহণের পরিমাণ যদি কমে, তাহলে বিক্রিয়ার হারও কমে। তার মানে বিক্রিয়ার হার ডিপেন্ড করতেছে কার উপর? বিক্রিয়ার হার ডিপেন্ড করতেছে সক্রিয়ণ শক্তির উপর। বিক্রিয়ার হার ডিপেন্ড করতেছে সক্রিয়ণ শক্তির উপর। যদি সক্রিয়ণ শক্তি তুমি কোনো বিক্রিয়ার বেশি হয়, তাহলে কম সংখ্যক বিক্রিয়া অংশগ্রহণ করবে, উৎপাদে পরিণত হবে। বিক্রিয়কের সংখ্যা যত কম হবে, উৎপাদ তত কম হবে, বিক্রিয়ার হার তত কম হবে। আর যদি সক্রিয়ণ শক্তির মান কম হয়, তখন বেশি সংখ্যক বিক্রিয়ক অণু বিক্রিয়ায় সক্রিয় হতে পারে, সক্রিয় হয়ে তারা উৎপাদ তৈরি করতে পারে। তার মানে বেশি সংখ্যক বিক্রিয়ক যখন উৎপাদ তৈরি করবে, তখন বিক্রিয়ার হারও বাড়বে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে সক্রিয়ণ শক্তির মান যত বেশি হয়, বিক্রিয়ায় বেশি সংখ্যক বিক্রিয়ক কম সংখ্যক বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, আর সক্রিয়ণ শক্তির মান যত কম হবে, বেশি সংখ্যক বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। তাহলে আমরা কি বলছি? সক্রিয়ণ শক্তি হচ্ছে যে ন্যূনতম শক্তি অর্জিত হলে বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে পারে। তাহলে এখানে উৎপাদের সাথে সক্রিয়ণ শক্তির কোনো সম্পর্ক নেই। এই বিক্রিয়ায় সবসময় সক্রিয়ণ শক্তি ক্যালকুলেশন করা হবে তার ট্রানজিশন স্টেট থেকে রিঅ্যাক্ট্যান্ট পর্যন্ত যে শক্তির পার্থক্য, সেই শক্তি। এখানে উৎপাদ কোথায় আছে সেটা আমাদের জানার বিষয় না। উৎপাদ যেখানেই থাকুক না কেন, উৎপাদ থেকে ট্রানজিশন স্টেট পর্যন্ত ওই পরিমাণ শক্তি কিন্তু কখনোই অ্যাক্টিভেশন এনার্জি না। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি তুমি ক্যালকুলেশন করবে কোথা থেকে? অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেশন করবে রিঅ্যাক্ট্যান্ট থেকে ট্রানজিশন স্টেট পর্যন্ত, বিক্রিয়ক থেকে অবস্থান্তর জটিল যৌগ পর্যন্ত বা সক্রিয়ণকৃত জটিল যৌগ পর্যন্ত যে শক্তির পার্থক্য থাকে, সেটাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি গুলো অণু কিভাবে সংরক্ষণ করে বা কিভাবে এটাকে অর্জন করে? তারা পারস্পরিক আণবিক সংঘর্ষের মাধ্যমে অর্জন করে। এই পারস্পরিক আণবিক সংঘর্ষের ফলে তাদের মধ্যে একটা গতিশক্তি সঞ্চিত হয়। ওই গতিশক্তির ফলে তারা লাফ দিয়ে এই অবস্থায় অবস্থান করতে পারে, অর্থাৎ অবস্থান্তর অবস্থায় বা জটিল অবস্থায় যেতে পারে। এবং এই অবস্থায় তাদের পটেনশিয়াল এনার্জি থাকে খুব বেশি। পটেনশিয়াল এনার্জি খুব বেশি থাকার কারণে ওই অবস্থাটা তাদের জন্য খুব খুব কম স্টেবল, অর্থাৎ পটেনশিয়াল এনার্জি যার যত বেশি, তার স্টেবিলিটি তত কম। তার মানে সক্রিয়ণকৃত জটিলটির তোমার স্টেবিলিটি খুবই কম হয়। কাজেই তারা কি চায়? তারা ওই পটেনশিয়াল এনার্জিকে যত দ্রুত পারে সেটা কাইনেটিক এনার্জিতে পরিণত করে এই উৎপাদে পরিণত হয়। এভাবে সক্রিয়ণ শক্তি অর্জন করে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হতে পারে। আমরা যদি আরেকটি লেখচিত্র অঙ্কন করি, একটু দেখো। আমরা এদিকে নিলাম বিক্রিয়ার অগ্রগতি আর এদিকে নিলাম স্থিতিশক্তি। এটাকে আমরা পরবর্তীতে বলবো পটেনশিয়াল এনার্জি, সংক্ষেপ করে। বিক্রিয়ার অগ্রগতিটিকে বলবো রিঅ্যাকশন কোঅর্ডিনেট। বিক্রিয়ার অগ্রগতিকে বলবো রিঅ্যাকশন কোঅর্ডিনেট। তাহলে মনে করো একটি রাসায়নিক বিক্রিয়া আমার এভাবে সংঘটিত হলো। এই বিক্রিয়ক থেকে আমার উৎপাদ তৈরি হবে, এই উৎপাদ তৈরি হলো। এখন বিক্রিয়াটাকে আমি কি ধরে নিলাম? বিক্রিয়াটাকে আমি ধরে নিলাম এখানে এ থেকে আমার বিক্রিয়ায় উৎপন্ন হবে কি? বি। তাহলে এখানে আমার কি আছে? এখানে আছে এ আর এখানে আছে কি? বি। এই বিক্রিয়ায় আমার বিক্রিয়ককে, এই বিক্রিয়া আমার বিক্রিয়ক হচ্ছে এ আর উৎপাদ হচ্ছে বি। তাহলে আমরা আগেই বলছি যে কোনো বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে হলে তাকে এই ট্রানজিশন স্টেট পার হয়ে যেতে হয়। তাহলে এটাকে আমরা ধরলাম এক্স, এটাকে আমরা ধরে নিলাম এক্স। তাহলে এ থেকে এক্স হবে, এক্স থেকে বি হবে, এ থেকে এক্স হবে, এক্স থেকে বি হবে। তাহলে এই জায়গা থেকে পটেনশিয়াল এনার্জি বিক্রিয়কের এখানে এটা তারা স্বতঃস্ফূর্তভাবে কিছু পরিমাণ পটেনশিয়াল এনার্জি গেইন করে রাখে, কিছু পরিমাণ পটেনশিয়াল এনার্জি গেইন করে রাখে। ওই পটেনশিয়াল এনার্জি যে অণুগুলোর মধ্যে অর্জিত হয়, ওই অণুগুলো এখানে পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে সেই অণুগুলো থেকে কিছু সংখ্যক অণু বা বেশিরভাগ অণু তারা এই সক্রিয়ণকৃত জটিল অবস্থায় যেতে পারে, যারা পরবর্তীতে উৎপাদ তৈরি করে। তাহলে আমার এখানে বিক্রিয়কের জন্য আমার মোট পটেনশিয়াল এনার্জি কতটুকু? পটেনশিয়াল এনার্জি হচ্ছে এই মূলবিন্দু থেকে এই পর্যন্ত, এটাকে আমরা ধরে নিলাম ইএ। এই শক্তিটাকে আমরা ধরে নিলাম ইএ। আর বিক্রিয়া উৎপাদের জন্য কতটুকু? সেটা উৎপাদের জন্য সেটা হচ্ছে ইবি। উৎপাদের জন্য সেই শক্তিটা হচ্ছে ইবি। তাহলে আমার অ্যাক্টিভেশন এনার্জি কতটুকু? সক্রিয়ণ শক্তি কতটুকু? আমরা বলছি সক্রিয়ণ শক্তি হবে সর্বদা বিক্রিয়ক থেকে
ট্রানজিশন স্টেট পর্যন্ত যেটা, তাহলে এটা হচ্ছে আমার এই বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তি। এটা হচ্ছে আমার এই বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তি। তাহলে আমার অবস্থান্তর জটিল অবস্থার সক্রিয় তার শক্তি কত? তার শক্তিটা আমরা ধরে নিলাম EX, তার শক্তিটা আমার ধরে নিলাম EX। তাহলে আমার এই বিক্রিয়ায় অ্যাক্টিভেশন এনার্জি কতটুকু? এই বিক্রিয়ার জন্য যদি আমরা অ্যাক্টিভেশন এনার্জি ধরি EA সমান হচ্ছে আমার এই EA আর EX এর পার্থক্য, EA আর EX এর পার্থক্য। তার মানে আমরা বলতে পারি EX মাইনাস EA। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় তোমার যে সক্রিয়ণ শক্তি তুমি ক্যালকুলেশন করবে, তোমরা একটু খেয়াল করো, যে সক্রিয়ণ শক্তি ক্যালকুলেশন করবে সেই সক্রিয়ণ শক্তি হবে বিক্রিয়কের স্থিতিশক্তি এবং ওই সক্রিয়ণকৃত জটিলের স্থিতিশক্তির পার্থক্য। বিক্রিয়কের স্থিতিশক্তি এবং ওই সক্রিয়ণকৃত তোমার জটিল যৌগের স্থিতিশক্তির পার্থক্য। এখন এই অবস্থায় আমার এই যে সক্রিয়ণকৃত জটিল তার শক্তি হচ্ছে এতটুকু, তার শক্তি এতটুকু। তাহলে আমার এ কি করলো? এর যে বিক্রিয়ক অণুগুলো তারা এই পরিমাণ শক্তি অর্জন করে ট্রানজিশন স্টেটে রূপান্তরিত হলো, সেই শক্তিটাকে আমরা ধরলাম কি E1। এবং আমার যখন তারা শক্তি রিলিজ করলো, শক্তি রিলিজের ক্ষেত্রে তারা দেখো এই পরিমাণ শক্তি তারা রিলিজ করে দিল, এটা হচ্ছে আমরা ধরে নিলাম E2, এটা হচ্ছে E2। তাহলে আমাদের এই যে বিক্রিয়ক এবং উৎপাদ এদের শক্তির মধ্যে একটি পার্থক্য থাকে। খেয়াল করো, তোমার উৎপাদ যদি এই বরাবরে হয়, বিক্রিয়কের শক্তি ছিল এই বরাবরে, তাহলে এই বরাবরে এইটুক পরিমাণ শক্তি আমার রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে। এই যতটুকু পরিমাণ শক্তি বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে পার্থক্য করতে পারে ওইটাই হচ্ছে ওই রাসায়নিক বিক্রিয়ার তাপ শক্তির পরিবর্তন, যেটাকে আমরা এনথালপির পরিবর্তনও বলতে পারি এবং যেটাকে তোমরা এর আগে ডেল্টা H দ্বারা প্রকাশ করছো, তাহলে মোট তাপ শক্তির পরিবর্তন কত হবে? মোট তাপ শক্তির পরিবর্তন হবে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের ওই যে পটেনশিয়াল এনার্জির পার্থক্য, ওই পার্থক্যটুকু, অর্থাৎ বিক্রিয়ক যেখানে ছিল তার স্থিতিশক্তি যতটুকু ছিল এবং উৎপাদ যেখানে পরিবর্তিত হয়ে গেল তার স্থিতিশক্তি যতটুকু হলো, এই দুই শক্তির পার্থক্যই হচ্ছে তাদের ডেল্টা H। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোন রাসায়নিক বিক্রিয়ায় এই ডেল্টা H কি তোমার A এবং B এর মান অর্থাৎ EA এবং EB এর মান পরস্পর সমান হতে পারে কিনা? কোন রাসায়নিক বিক্রিয়ায় EA এবং EB এর মান পরস্পর সমান হতে পারে না। কেন পারে না? কারণ রাসায়নিক বিক্রিয়ায় তোমরা জানো বিক্রিয়ক অণুগুলোর মধ্যে পারস্পরিক তাদের যে বন্ধন থাকে সে বন্ধনটা ভাঙে, তারপরে উৎপাদের মধ্যে নতুন বন্ধন তৈরি হয়। তাহলে যদি বিক্রিয়ক অণুগুলোর বন্ধন এক ধরনের, উৎপাদ অণুগুলোর বন্ধন আর এক ধরনের, তাহলে অবশ্যই তাদের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি এবং বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি, এই দুই শক্তির পার্থক্য অবশ্যই থাকে। এ কারণে ডেল্টা H এর মান কোনো রাসায়নিক বিক্রিয়ার জন্যই শূন্য হতে পারে না। কেন পারে না? কারণ বিক্রিয়ক এবং উৎপাদের পটেনশিয়াল এনার্জির অবশ্যই পার্থক্য থাকে। তাহলে ডেল্টা H এর মান EA এবং EB এর মান তাদের কি হতে পারে? EA এবং EB এর মানের মধ্যে পার্থক্য থাকতে পারে। এখন যদি EA EB বড় হয় বা ছোট হয় সেক্ষেত্রে ডেল্টা H এর মান পজিটিভ হতে পারে এবং নেগেটিভ হতে পারে। এই বিক্রিয়ার জন্য আমরা কি দেখতে পাই? এই বিক্রিয়াটি বা এই কার্ভটির জন্য আমরা দেখতে পাই EA ইজ গ্রেটার দ্যান EB, EA ইজ গ্রেটার দ্যান EB। তাহলে ডেল্টা H যদি আমরা উৎপাদ থেকে চিন্তা করি, ডেল্টা H উৎপাদ থেকে যদি তোমার ডেল্টা H যদি আমরা উৎপাদ থেকে বিক্রিয়কের অ্যাক্টিভেশন এনার্জি বাদ দেই তাহলে EB মাইনাস হবে EA, EB মাইনাস হবে EA। তাহলে EA এবং EB এর মধ্যে বড় কে? EA। তাহলে সেক্ষেত্রে তোমার ডেল্টা H এর মানটা কেমন হবে? ডেল্টা H এর মানটা হবে নেগেটিভ। তাহলে এ ধরনের যদি তুমি কার্ভ পাও যে বিক্রিয়কের থেকে উৎপাদের শক্তি পর্বতের মাথা নিচে থাকবে, বিক্রিয়ক থেকে উৎপাদের শক্তি পর্বতের মাথা নিচে থাকবে, তাহলে ওই বিক্রিয়ায় ডেল্টা H এর মান কেমন হবে? ওই বিক্রিয়ার জন্য ডেল্টা H এর মান হবে নেগেটিভ। এখন ডেল্টা H এর মান যদি নেগেটিভ হয় সেই বিক্রিয়াকে তুমি কেমন বিক্রিয়া বলো? সেই বিক্রিয়াকে তুমি অবশ্যই তাপ উৎপাদী বিক্রিয়া বলো। তাহলে এই যে অ্যাক্টিভেশন এনার্জির কার্ভ, এই কার্ভ থেকে তুমি কি বুঝতে পারবে? এই বিক্রিয়া থেকে তুমি বুঝতে পারবে যে A থেকে যে B উৎপন্ন হলো এই বিক্রিয়াটা ডেল্টা H নেগেটিভ, মানে বিক্রিয়াটা হচ্ছে কেমন বিক্রিয়া? এই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, এই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে দেখো আমরা বলছিলাম এর যে বিক্রিয়ক অণুগুলো তারা কি করে? এখানে সংঘর্ষে লিপ্ত হয়ে তারা কাইনেটিক এনার্জি অর্জন করে। তাহলে কতটুকু কাইনেটিক এনার্জি অর্জন করছে? এখানে E1 পরিমাণ কাইনেটিক এনার্জি অর্জন করছে। ওই কাইনেটিক এনার্জিটাকে তারা কোন এনার্জিতে রূপান্তর করছে? পটেনশিয়াল এনার্জিতে রূপান্তর করছে। পরবর্তীতে পটেনশিয়াল এনার্জি
কে আবার তারা কি করছে কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত করে ওই স্থিতিশক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করে এক্স থেকে বি হচ্ছে। তাহলে যদি তুমি গতিশক্তির হিসাব করো তাহলে বিক্রিয়কের যে গতিশক্তি ছিল তার থেকে উৎপাদের গতিশক্তিটা বেশি। গতিশক্তি যত বাড়ে ওই বিক্রিয়ায় তাপমাত্রার তত বৃদ্ধি ঘটে, ওই বিক্রিয়ার যখন তাপমাত্রা তত বৃদ্ধি ঘটে। তাহলে যে অতিরিক্ত পরিমাণ, এখানে গতিশক্তি ছিল কম, এখানে গতিশক্তি বেশি হলো, তাহলে যে পরিমাণ শক্তি সে অতিরিক্ত হলো, এই অতিরিক্ত গতিশক্তির কারণে সে কি করবে তাপ উৎপন্ন করবে, এই অতিরিক্ত শক্তির কারণেই সে তাপ উৎপন্ন করবে। তার মানে গতিশক্তি যত বেশি তত বিক্রিয়াটা তাপ উৎপাদের দিকে ধাবিত হবে। গতিশক্তির মান যখন বাড়বে তখন বিক্রিয়াটায় ওই অতিরিক্ত গতিশক্তি বা কাইনেটিক এনার্জি তাপ শক্তিতে রূপান্তরিত হবে। তার মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হয়ে ওই বিক্রিয়ায় সে তাপ উৎপন্ন করে থাকে। তাহলে যদি তুমি কোনো তাপ উৎপাদী বিক্রিয়া দেখো, ওই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি কি বলতে পারবে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে গতিশক্তি বৃদ্ধি পাবে, গতিশক্তি বৃদ্ধি পাবে। গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কারণেই আমাদের কি হচ্ছে ওই বিক্রিয়ায় তাপ শক্তির উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা সহজেই তাপ উৎপাদী বিক্রিয়ার কার্ভ কিভাবে বুঝবো, যে বিক্রিয়ক থেকে উৎপাদের মাথা থাকবে নিচের দিকে। তাহলে এই যে বিক্রিয়ক এবং উৎপাদের যে দুই শক্তির পার্থক্য, এই দুই শক্তির পার্থক্যই হবে ডেল্টা এইচ, এবং সেক্ষেত্রে আমরা উৎপাদ থেকে বিক্রিয়কের শক্তি, উৎপাদের স্থিতিশক্তি থেকে বিক্রিয়কের স্থিতিশক্তি বিয়োগ দিয়ে সহজেই আমরা ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ বের করতে পারি। আবার কেউ কেউ এই ট্রানজিশন স্টেট থেকে বিক্রিয়কের যে শক্তি অথবা ট্রানজিশন স্টেট থেকে যে উৎপাদের শক্তি, এই দুই শক্তির পার্থক্য থেকেও ডেল্টা এইচ এর মান নির্ণয় করে থাকেন। সেক্ষেত্রে ডেল্টা এইচটা কত, সেক্ষেত্রে ডেল্টা এইচটা হবে E1 মাইনাস E2, সেক্ষেত্রে ডেল্টা এইচটা হবে E1 মাইনাস E2, সেক্ষেত্রে আমরা ডেল্টা এইচটা কি বলবো E1 মাইনাস E2। তাহলে আমরা যদি এই কার্ভটা নিয়ে একটু আলোচনা করি তাহলে আমরা বলতে পারি যে এ থেকে এক্স হলো, এক্স থেকে বি হলো, তাহলে বিক্রিয়াটা তাপ উৎপাদী হলো। আমাদের স্থিতিশক্তি এর বেশি ছিল, বি এর স্থিতিশক্তি অর্থাৎ উৎপাদের স্থিতিশক্তি কম হলো। উৎপাদের স্থিতিশক্তি থেকে আমরা বিক্রিয়কের স্থিতিশক্তি বিয়োগ দিয়ে ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ পাই। কাজেই কার্ভটা হচ্ছে আমাদের তোমার তাপ উৎপাদী বিক্রিয়ার কার্ভ, বা লেখচিত্রটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়ার লেখচিত্র। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার জন্য এ থেকে যে এক্স হলো এই পরিমাণ শক্তি E1, তার মানে E1 আর E পরস্পর সমান হবে, E1 এবং পরস্পর সমান হবে। তাহলে এভাবে তাপ উৎপাদী বিক্রিয়ার আমরা লেখচিত্র ব্যাখ্যা করতে পারি। ঠিক এর পাশাপাশি যদি বিক্রিয়াটা তাপ হারি হতো, আমরা বলছি ডেল্টা এইচ এর মান হয় পজিটিভ হবে না হলে নেগেটিভ হবে, ডেল্টা এইচ কখনো জিরো হবে না রাসায়নিক বিক্রিয়ার জন্য। তাহলে যদি বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য, তাপ হারি বিক্রিয়ার জন্য হয়, তাহলে দেখো যদি তাপ হারির জন্য হয় তাহলে আমরা কি দেখতে পারি, দেখো এদিকে আমি নিলাম পটেনশিয়াল এনার্জি আর এদিকে নিলাম রিঅ্যাকশন কোঅর্ডিনেট। তাহলে আমার লেখচিত্রটা হবে এরকম, এটা। তাহলে আমার এবার বিক্রিয়ক হচ্ছে আমার এখানে এ, এখানে আমার বিক্রিয়ক হচ্ছে এ আর এটা হচ্ছে বি। আমি যদি উল্টে দেই, এটা বিক্রিয়াটা আমি ধরলাম বি থেকে এ, এই বিক্রিয়াটাকে আমরা ধরলাম বি থেকে, আগের বিক্রিয়াটার উল্টা। তাহলে আমার এখানে কে আছে, এইখানে আছে আমার বি, এই অংশটা হচ্ছে আমার বি, এই অংশটা হচ্ছে আমার এ, এবং এই বিক্রিয়ায় এটা হচ্ছে এক্স। তাহলে আমার বি এর পটেনশিয়াল এনার্জি কত, বি এর পটেনশিয়াল এনার্জি আমরা ধরবো ইবি, বি এর পটেনশিয়াল এনার্জি ধরবো আমরা ইবি, ই এর পটেনশিয়াল এনার্জি ধরবো ইএ, এবং এক্স এর পটেনশিয়াল এনার্জি হবে ইএক্স। তাহলে এই বিক্রিয়ার জন্য আমার শক্তিয়ন শক্তি কতটুকু, এ কোথায় আছে সেটা বিষয় না, বিক্রিয়ককে তোমার বিক্রিয়ক হচ্ছে বি, তাহলে বি থেকে তোমার এক্স পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলবো আমরা তার অ্যাক্টিভেশন এনার্জি, এটা হচ্ছে ইএ, এটা হচ্ছে ইএ। অর্থাৎ আগে যে বিক্রিয়াটা যেভাবে সংগঠিত হয়েছিল, যদি বিক্রিয়াটা পশ্চাৎমুখীভাবে সংগঠিত হয় তাহলে আমরা দেখতেছি কি ঘটবে। তাহলে পশ্চাৎমুখীভাবে সংগঠিত হলে বি থেকে এ হচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বি এবং এ এর মধ্যে শক্তির একটি পার্থক্য থাকে। বি এবং এর মধ্যে এই যে শক্তির পার্থক্য হবে, এই শক্তির পার্থক্যটাই হবে ডেল্টা এইচ, এই শক্তির পার্থক্যটাই হবে ডেল্টা এইচ। তাহলে আমরা যেটা আগে ধরছিলাম যে ই এক্স থেকে দূরত্ব, এটাকে ধরলাম আমরা তাহলে E1, এটাকে ধরলাম আমরা E1, আর এই থেকে যে দূরত্বটা এটাকে ধরলাম আমরা E2, এটাকে ধরলাম E2। তাহলে আমরা এখানে ইএ এবং ইবি এর মধ্যে বড় কে, ইএ এবং ইবি এর মধ্যে দেখা যাচ্ছে যে ইএটা হচ্ছে বড়, ইবিটা হচ্ছে ছোট। তাহলে বলতে পারি ইবি ইজ লেস দ্যান ইএ,
ইবি ইজ লেস দ্যান ইএ। তাহলে তুমি ডেল্টা এস কিভাবে নির্ণয় করতেছো? তুমি ডেল্টা এস নির্ণয় করতেছো উৎপাদের স্থিতিশক্তি থেকে বিক্রিয়কের স্থিতিশক্তি বিয়োগ করতেছো। তাহলে উৎপাদের স্থিতিশক্তি এখানে আমার ইএ বিয়োগ বিক্রিয়কের স্থিতিশক্তি ইবি, ইএ মাইনাস ইবি। এবার বলো ইএ ইবির মধ্যে বড় হচ্ছে ইএ, তাহলে বড়টা থেকে তুমি ছোটটা বিয়োগ করছো, তার মানে ডেল্টা এসটা কেমন হবে? ডেল্টা এসটা হবে তোমার পজিটিভ, ডেল্টা এসটা হবে পজিটিভ। তাহলে এই বিক্রিয়াটার কাপটা হবে কেমন? এই বিক্রিয়াটা হবে কেমন ধরনের বিক্রিয়া? এই বিক্রিয়াটা অবশ্যই হবে তাপহারী বিক্রিয়া। এই বিক্রিয়াটা আমার অবশ্যই হবে তাপহারী বিক্রিয়া। তাহলে তাপহারী বিক্রিয়া আমি কিভাবে চিনবো? তাপহারী বিক্রিয়ায় সক্রিয়ণ শক্তির কার্ভ আমি সহজেই চিনতে পারি এভাবে, যে সক্রিয়ণ শক্তির বিক্রিয়কের পোটেনশিয়াল এনার্জি থেকে উৎপাদের পোটেনশিয়াল এনার্জি থাকবে বড়, বিক্রিয়কের পোটেনশিয়াল এনার্জি থেকে উৎপাদের পোটেনশিয়াল এনার্জি থাকবে বড়। অথবা সহজভাবে তুমি বলতে পারো যে বিক্রিয়কের যে শক্তি পর্বতের মাথা যেখানে থাকবে তার থেকে উৎপাদের মাথাটা থাকবে উপরে। তাহলে এই বিক্রিয়ায় মাথা যেখানে ছিল বিক্রিয়কের, তার থেকে উৎপাদের মাথাটা নিচের দিকে চলে গেছে। এই বিক্রিয়ায় মাথা যেখানে ছিল তার থেকে উৎপাদের মাথাটা উপরের দিকে চলে যাবে। তাহলে দেখো এখানে এই পরিমাণ গতিশক্তি অর্জন করে বিক্রিয়ক উৎপাদে তোমার ট্রানজিশন স্টেটে গেল, ট্রানজিশন স্টেট থেকে উৎপাদে পরিণত হলে তার কম গতিশক্তি হলো, তার মানে গতিশক্তি কি হলো? কমে গেল, কাইনেটিক এনার্জি কমে গেল। আমরা বলছিলাম কি গতিশক্তি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তাপমাত্রার বৃদ্ধি পাওয়া, তার মানে গতিশক্তি হ্রাস পাওয়া মানে কি তাপমাত্রা হ্রাস পাওয়া। এ কারণে বিক্রিয়াটায় তাপ শোষণ ঘটে। এ কারণে যে পরিমাণ তাপ শোষণ ঘটে বা বিক্রিয়াটায় যে পরিমাণ শক্তি কমে যায়, ওই পরিমাণ শক্তি অর্জন করার জন্য তুমি বাইরে থেকে তার উপরে শক্তি প্রয়োগ করো। এই বাইরে থেকে শক্তি প্রয়োগ করার কারণেই বিক্রিয়াটায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। এই বাইরে থেকে শক্তি প্রয়োগ করার কারণেই বিক্রিয়াটাকে আমরা কি বিক্রিয়া বলি? তাপহারী বিক্রিয়া বলি। তাহলে দেখো যদি একটি রাসায়নিক বিক্রিয়া যেভাবে সংঘটিত হচ্ছে সম্মুখ দিকে, ওই সম্মুখ দিকে বিক্রিয়াটা যদি তাপ উৎপাদী হয়, সেম বিক্রিয়া যদি তুমি কন্ডিশনের পরিবর্তন না করো, বিক্রিয়াটিকে যদি পশ্চাৎবর্তী ভাবে সংঘটিত করো, তাহলে বিক্রিয়াটা তাপহারী হবে। তাহলে বিক্রিয়াটা হবে কেমন? তাপহারী। তাহলে এটা আমরা নোট করে রাখি যে যে কোনো রাসায়নিক বিক্রিয়া সম্মুখ দিকে সংঘটিত হলে যদি তাপ শক্তির উৎপন্ন হয়, তাহলে বিপরীত দিকে সংঘটিত হলে তাপ শক্তি শোষণ ঘটবে, বিপরীত দিকে সংঘটিত হলে তাপ শক্তি শোষণ ঘটবে। তাহলে দেখো এই দুটি বিক্রিয়ার যদি আমরা চিন্তা করি, একটা তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা তাপহারী বিক্রিয়া, তোমরা সহজেই এটা বুঝতে পারছো। তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়াটাকে আমি একই বিক্রিয়ক এবং উৎপাদ রেখেছি, একটা সম্মুখ দিকে সংঘটিত করছি, একটা পশ্চাৎ দিকে সংঘটিত করছি। তাহলে সম্মুখ দিকে সংঘটিত করলে বিক্রিয়াটা তাপ উৎপাদী যদি হয়, পশ্চাৎ দিকে সংঘটিত করলে বিক্রিয়াটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাহলে সম্মুখ দিকের ক্ষেত্রে যখন এ থেকে বি হলো, যখন তাপ উৎপাদী ধরছো, তখন তার অ্যাক্টিভেশন এনার্জি কতটুকু? অ্যাক্টিভেশন এনার্জি ইএ। তাহলে এখানে অ্যাক্টিভেশন এনার্জি ইএ। তুমি যদি চোখ থেকে দেখো তাহলে দেখো তাপ উৎপাদী বিক্রিয়া অ্যাক্টিভেশন এনার্জি থাকে কম, তাপহারী বিক্রিয়া অ্যাক্টিভেশন এনার্জি থাকে বেশি। তাহলে আমরা আগে কি বলছিলাম? এই চিত্রে আমরা বলে আসছিলাম যে অ্যাক্টিভেশন এনার্জি যত বেশি হবে বিক্রিয়ক অণুগুলোর মধ্যে তত কঠিন হবে সেই শক্তিকে অর্জন করা। ওই যে উচ্চ লাভ প্রতিযোগিতা আমরা বলছিলাম, উচ্চ লাভ প্রতিযোগিতায় উচ্চতা যত বাড়ানো হচ্ছে, কম সংখ্যক শিক্ষার্থী সেই উচ্চতাটাকে টপকাতে পারতেছে। তাহলে এখানে অ্যাক্টিভেশন এনার্জি যদি তাপ উৎপাদিতে কম হয়, তাপহারীতে যদি অ্যাক্টিভেশন এনার্জি বেশি হয়, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়ক অণুগুলো যত বিক্রিয়ক অণু এই বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, তাপহারী বিক্রিয়ায় ওই সক্রিয়ণকৃত অণুর সংখ্যা বা বিক্রিয়ায় অংশগ্রহণকারী অণুর সংখ্যা কমে যাবে। কেন কমে যাবে? কারণ তার অ্যাক্টিভেশন এনার্জি হাই। কেন কমে যাবে? অ্যাক্টিভেশন এনার্জি হাই। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তোমার বেশি সংখ্যক অণু অংশগ্রহণ করবে, তাপহারী বিক্রিয়ায় কম সংখ্যক অণু অংশগ্রহণ করবে। তাহলে কোন বিক্রিয়ার হার বেশি হবে? অবশ্যই যে বিক্রিয়ায় বিক্রিয়কের সংখ্যা বেশি হবে, সক্রিয় বিক্রিয়কের সংখ্যা বেশি হবে, সেই বিক্রিয়া দ্রুত ঘটবে, সেই বিক্রিয়ায় উৎপাদ বেশি হবে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া দ্রুত গতিতে ঘটবে এবং উৎপাদের পরিমাণটা বেশি হবে। তাপহারী বিক্রিয়া তাহলে ঘটবে এর তুলনায় স্লো গতিতে, এর তুলনায় স্লো ঘটবে এবং সেক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে উৎপাদের পরিমাণ হবে কম। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া অ্যাক্টিভেশন এনার্জি কম হওয়ার কারণে এবং তার কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাওয়ার কারণে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, কিন্তু তাপহারী বিক্রিয়ায় কাইনেটিক এনার্জি কমে যাচ্ছে, তাপহারী বিক্রিয়ায় কাইনেটিক এনার্জি কমে যাচ্ছে। এ কারণে তার বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে না। স্বতঃস্ফূর্তভাবে না ঘটার কারণেই তোমাকে তাকে কি করতে হয়? বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হয়। শক্তি প্রয়োগ করা মানে কি? তোমাকে ফোর্স করতে হয়। তুমি মনে করো স্বতঃস্ফূর্তভাবে লেখাপড়া করো না, তখন কি করে? তোমার টিচার তোমাকে প্রেশার দেয়, তোমার বাবা মা প্রেশার দেয়। আর যদি তুমি স্বতঃস্ফূর্তভাবে লেখাপড়া করো তাহলে প্রেশারের আর দরকার হয় না, বাইরে থেকে চাপের দরকার হয় না। তাহলে এখানে তারা স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কেন? অ্যাক্টিভেশন এনার্জির মান থাকে বেশি, অ্যাক্টিভেশন এনার্জির মান থাকে বেশি। তাহলে এই দুটি কার্ভ থেকে আমরা
তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রেও একটা সুন্দর তুলনা করতে পারি। কি বলতে পারি? তাপ উৎপাদী বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে, তাপহারী বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে না। তাপ উৎপাদী বিক্রিয়ায় বেশি সংখ্যক বিক্রিয়া অংশগ্রহণ করে, তাপহারী বিক্রিয়ায় অংশগ্রহণকৃত বা সক্রিয় অণুর সংখ্যা থাকে কম। তাপ উৎপাদী বিক্রিয়া দ্রুত গতিতে ঘটে, তাপহারী বিক্রিয়া ধীর গতিতে ঘটে। তাপ উৎপাদী বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ বেশি, তাপহারী বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ কম। এখান থেকে আমরা সহজেই সে তুলনাটা করতে পারি। যদিও তাপ উৎপাদী এবং তাপহারীর তুলনা আমাদের খুব একটা দরকার নেই, আমাদের এই কার্ভটা জানা দরকার। তাহলে এই দুই কার্ভের মধ্যে তাপ উৎপাদীর মাথা, তাপ উৎপাদী বিক্রিয়া কেমনে বুঝবা তুমি কার্ভ দেখে? যে উৎপাদের মাথা থাকবে নিচের দিকে। তাপহারী বিক্রিয়া কেমনে বুঝবা? উৎপাদের মাথা থাকবে উপরের দিকে, উৎপাদের মাথা থাকবে উপরের দিকে। এখন তোমাদের বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্বের সংজ্ঞা আমি পড়েছিলাম, শুধু ক্রম এবং আণবিকত্ব পড়েছিলাম, আর কিছু সংজ্ঞাটাই পড়াইছি, আর কিছু পড়াইনি। যদি ওটা আমি বলে দিয়েছিলাম তোমাদের সিলেবাস বহির্ভূত। সেই জায়গায় যদি আসি, তোমাদের আণবিকত্বের সংজ্ঞার মধ্যে বলছিলাম যে বিক্রিয়ার ধীরগতির ধাপে যতগুলো বিক্রিয়া অংশগ্রহণ করে সেই সংখ্যাই হচ্ছে তার আণবিকত্ব। তাহলে বিক্রিয়ায় একটা ধীরগতির ধাপ থাকবে, একটা দ্রুত গতির ধাপ থাকবে। তুমি এই বিক্রিয়াটাকে চিন্তা করো, রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে পরিণত হচ্ছে, মধ্যে একটা ট্রানজিশন স্টেট পেয়েছো। এবার এটাকে তুমি পাহাড় চিন্তা করো, এবার পাহাড়ে অণুগুলো উঠবে, পাহাড়ে তুমি নিজে উঠো, তোমার নিজের পাহাড়ে উঠবা, উঠে পাহাড়ের চূড়ায় যাবে, এরপরে নামবে। তোমার জন্য কোনটা সহজ? তোমার জন্য সহজ কোনটা? অবশ্যই পাহাড়ের চূড়ায় উঠতে যাওয়াটা সহজ না কঠিন? অবশ্যই কঠিন, কারণ উপর দিকে যখন তুমি উঠবে তোমাকে কি করতে হয়? অভিকর্ষ স্তনের বিপরীতে কাজ করতে হয়। অভিকর্ষ স্তনের বিপরীতে কাজ করতে হলে তোমাকে সেখানে কষ্টটা বেশি হয়। তাহলে বিক্রিয়ক অণুগুলোর কথাও একইভাবে তুমি চিন্তা করো, তাদের এখান থেকে এই চূড়ায় যেতে বেশি সময় লাগে। কেন সময় লাগে? কারণ তাকে উঠতে হয়। যখন চূড়া থেকে সে নেমে যায় তখন সে সহজেই নামাটা সহজ, যেহেতু সহজেই নামতে পারে। তার মানে রিঅ্যাক্ট্যান্ট থেকে ট্রানজিশন স্টেটে ম্যাক্সিমাম রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়? রিঅ্যাক্ট্যান্ট থেকে ট্রানজিশন স্টেটে যাওয়ার এই রাস্তাটা স্লো হয় বা ধীর গতিতে হয়, এবং ট্রানজিশন স্টেট থেকে প্রোডাক্টের এই রাস্তাটা দ্রুত গতিতে হয়। তাহলে আমরা বলতে পারি এই রিঅ্যাক্ট্যান্ট থেকে ট্রানজিশন স্টেট, আগেই বলছি যে কোনো বিক্রিয়ায় ট্রানজিশন স্টেট বা অবস্থান্তর অবস্থা তৈরি না করে কখনো বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে পারে না। তার মানে এই বিক্রিয়াটার এই ধাপটা হবে ধীর গতির ধাপ, এই বিক্রিয়াটা হবে ধীর গতির ধাপ, এবং এই ধাপটা হবে দ্রুত গতির ধাপ। তাহলে এটুকু আমরা জেনে রাখি। রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হবে? রিঅ্যাকশন যখন ট্রানজিশন স্টেটে আসবে তখন সে আস্তে আস্তে উঠতে থাকবে উপরের দিকে, এবং যখন উপরে উঠে গেল তখন ওই উপরে ওঠার পরে কি হচ্ছে? তার পোটেনশিয়াল এনার্জি হাই হয়ে যাচ্ছে। পোটেনশিয়াল এনার্জি হাই হয়ে যাওয়া মানে কি? পোটেনশিয়াল এনার্জি হাই হয়ে যাওয়া মানে হচ্ছে সে ওখানে স্টেবল না, সে দ্রুত স্টেবিলিটি অর্জন করতে চায়। সাথে সাথে ওই পোটেনশিয়াল এনার্জিকে সে কাইনেটিক এনার্জিকে ডাইভার্ট করে সাথে সাথে ওখান থেকে উৎপাদ তৈরি করে ফেলে। তার মানে পরের ধাপটা দ্রুত গতিতে ঘটে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি। এরপর হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া অ্যাক্টিভেশন কার্ভ এবং তাপহারী বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জির কার্ভ। এইটা হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তির কার্ভ। তাহলে সক্রিয়ণ শক্তির সংজ্ঞা যদি আবার একটু তোমাদের বলি, যে ন্যূনতম শক্তি অর্জিত হলে কোনো রাসায়নিক বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে পারে, সেই ন্যূনতম শক্তিকে অ্যাক্টিভেশন এনার্জি বলবে। অ্যাক্টিভেশন এনার্জি সবসময় ক্যালকুলেশন করবে ট্রানজিশন স্টেট থেকে রিঅ্যাক্ট্যান্ট পর্যন্ত শক্তির পার্থক্যকে, উৎপাদ কোথায় আছে সেটা জানার বিষয় না। সেক্ষেত্রে আমরা তাপ উৎপাদী দেখলাম, তাপ উৎপাদীর পোটেনশিয়াল এনার্জি বিক্রিয়কের থেকে উৎপাদের পোটেনশিয়াল এনার্জির মাথাটা থাকবে নিচের দিকে, এর উল্টাটা হবে তাপহারীর ক্ষেত্রে। তাহলে এই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বনাম রিঅ্যাকশন কোঅর্ডিনেট, স্থিতিশক্তি বনাম বিক্রিয়ার অগ্রগতির কার্ভ, এবং আমাদের অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তির কার্ভ। এখন প্রশ্ন হচ্ছে এই সক্রিয়ণ শক্তি বিক্রিয়কগুলো কিভাবে তোমার অর্জন করতে পারে? আমরা বলছি যে সক্রিয়ণ শক্তিগুলো বিক্রিয়ক অণুগুলো পারস্পরিক সংঘর্ষের মাধ্যমে অর্জন করে থাকে। অর্থাৎ অণুগুলো যখন বিক্রিয়া করার উপযোগী হয় তখন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে কিছুটা শক্তি সঞ্চিত হয়। মনে করো কোনো খেলোয়াড় সে মাঠে যদি খেলতে নামে তাহলে তার আগে একটু কি করে? ওয়ার্ম আপ করে, একটু প্র্যাকটিস করে, উপরের দিকে দেখবা ওয়ার্ম আপ করে, একটু দৌড়াদৌড়ি করে, লাফ ঝাঁপ দেয়, এইটাই। তাহলে বিক্রিয়ক অণুগুলো যখন এভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চাবে, ওই বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য তারা ওয়ার্ম আপ করে। এই ওয়ার্ম আপ করার জন্য তারা কিছু পরিমাণ শক্তি স্বতঃস্ফূর্তভাবে বা একাকী গেইন করতে পারে। ওই গেইনের ফলেই কিন্তু রিঅ্যাক্ট্যান্ট কিছুটা উপরে থাকে, তার পোটেনশিয়াল এনার্জি কিছুটা বেড়ে থাকে। ওই পোটেনশিয়াল এনার্জি কিছুটা বৃদ্ধিরত অবস্থায় অণুগুলো পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হয়। অণুগুলো যখন পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হয়, ওই সংঘর্ষ থেকেই বিক্রিয়ক অণুগুলো বিক্রিয়ায়
ট্রানজিশন স্টেটে যেতে পারে, অর্থাৎ বিক্রিয়ক অণুগুলো উৎপাদে পরিণত হতে পারে। তাহলে বিক্রিয়ক অণুগুলো উৎপাদে পরিণত হওয়ার জন্য তাদের যে পারস্পরিক সংঘর্ষ সেটা মাস্ট ঘটতেই হবে। যদি পারস্পরিক সংঘর্ষ তাদের মধ্যে না ঘটে তাহলে বিক্রিয়ক অণু কখনোই উৎপাদে পরিণত হতে পারে না। যদি পারস্পরিক সংঘর্ষ তাদের না ঘটে তাহলে বিক্রিয়ক অণু কখনোই উৎপাদে পরিণত হতে পারে না। তাহলে এই যে অ্যাক্টিভেশন এনার্জি যেটা অর্জন করে তারা গতিশক্তির মাধ্যমে, সেই গতিশক্তি অর্জন করে তারা কিসের মাধ্যমে? তাদের পারস্পরিক সংঘর্ষের মাধ্যমে। তাদের পারস্পরিক সংঘর্ষের মাধ্যমে, এই পারস্পরিক সংঘর্ষের মাধ্যমে তারা যে গতিশক্তি অর্জন করে ওই গতিশক্তির মাধ্যমেই বিক্রিয়ক অণুগুলো ট্রানজিশন স্টেটে যেতে পারে। তার মানে বিক্রিয়া ঘটার পূর্ব শর্ত হচ্ছে সংঘর্ষ হওয়া। বিক্রিয়া ঘটার পূর্ব শর্ত হচ্ছে বিক্রিয়ক অণুগুলোর মধ্যে পারস্পরিক সংঘর্ষ হওয়া। তাহলে এবার আমরা চলে যাই সেই সংঘর্ষ তত্ত্ব বা কলিশন থিওরিতে কি বলা হয়েছে। সংঘর্ষ তত্ত্বে এই কথাই বলা হচ্ছে যে সংঘর্ষ তত্ত্বে যে শর্তগুলো আছে সেই শর্তগুলোর মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে বিক্রিয়ক অণুগুলো বা অণু, পরমাণু বা আয়ন যারাই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তাদের মধ্যে অবশ্যই সংঘর্ষ হতে হবে। তাহলে আমরা যদি একটু সংঘর্ষ তত্ত্ব নিয়ে আলোচনা করি, এটা অল্প একটু আমরা আলোচনা করব, এটা নিয়ে বেশি না। সংঘর্ষ তত্ত্বে তাহলে প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে বিক্রিয়ক অণু, পরমাণু বা আয়নগুলোর মধ্যে অবশ্যই সংঘর্ষ হতে হবে। তাহলে আমরা দেখলাম কি বিক্রিয়ক অণুগুলোর মধ্যে সংঘর্ষ হতে হবে। প্রথম শর্ত হচ্ছে সংঘর্ষ হতে হবে। বিক্রিয়ক অণুগুলো যখন সংঘর্ষে লিপ্ত হবে ওই সংঘর্ষের মাধ্যমে তারা কাইনেটিক এনার্জি পাবে। ওই কাইনেটিক এনার্জি, তার মানে সে কাইনেটিক এনার্জি মাধ্যমেই বা ওই সক্রিয় শক্তি অর্জনের মাধ্যমেই ট্রানজিশন স্টেটে যাবে। অর্থাৎ বিক্রিয়া সংঘটিত হওয়ার পূর্ব শর্ত হচ্ছে তাদের মধ্যে সংঘর্ষ হতে হবে। এরপরে দ্বিতীয় শর্তে বলা হলো তারা যে সংঘর্ষটা করবে সেই সংঘর্ষটা অবশ্যই একটি ন্যূনতম শক্তি সঞ্চয়ের মাধ্যমে করতে হবে বা ন্যূনতম শক্তি সহযোগে করতে হবে। তাহলে সংঘর্ষ ঘটার দ্বিতীয় শর্ত কি? ন্যূনতম শক্তি সহযোগে সংঘর্ষ হতে হবে। ন্যূনতম শক্তি সহযোগে সংঘর্ষ হতে হবে। তার মানে সংঘর্ষ হতে হবে। তার মানে হলো তুমি যে সংঘর্ষ করবা সেই সংঘর্ষে যদি বিক্রিয়ক অণুগুলো খুবই দুর্বল থাকে তাহলে কিন্তু তারা ওই বিক্রিয়ায় উৎপাদ তৈরি করবে না। তার মানে সংঘর্ষ হতে হলে তাকে অবশ্যই একটি ন্যূনতম একটি শক্তি অর্জন করে তারা সংঘর্ষ করতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে, তিনটা শর্ত আমরা পড়বো এখানে। তৃতীয় শর্ত হচ্ছে সংঘর্ষ হতে হবে একটি নির্দিষ্ট দিকবিন্যাস সহযোগে। অর্থাৎ সংঘর্ষ তুমি এলোপাতারি সংঘর্ষ করছো তাহলে উৎপাদ হবে না। তাহলে সংঘর্ষ হতে হবে কেমন? সংঘর্ষ হতে হবে নির্দিষ্ট তোমার দিকবিন্যাস সহযোগে। তাহলে সংঘর্ষ হতে হবে তোমার নির্দিষ্ট দিকবিন্যাস সহযোগে। তাহলে সংঘর্ষ তত্ত্বের মূল শর্ত কয়টা? তিনটা। একটা হচ্ছে বিক্রিয়ক অণু, পরমাণু বা আয়নগুলোর মধ্যে সংঘর্ষ হতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ন্যূনতম শক্তি সহযোগে সংঘর্ষ হতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে সংঘর্ষ হতে হবে নির্দিষ্ট দিকবিন্যাস সহযোগে। তাহলে তুমি কি দেখলে? সংঘর্ষ হলেই কি উৎপাদ হবে? সংঘর্ষ হলেই কি ওই বিক্রিয়ক অণু ট্রানজিশন স্টেটে যাবে? না, বলছে ন্যূনতম শক্তি সহযোগে সংঘর্ষ হতে হবে। তার মানে সংঘর্ষটা যদি ন্যূনতম শক্তি সহযোগে হয় তাহলে ওই সংঘর্ষকে আমরা বলি সার্থক সংঘর্ষ। ওই সংঘর্ষকে বলি আমরা কেমন সংঘর্ষ? সার্থক সংঘর্ষ। তাহলে এটা হবে কেমন সংঘর্ষ? সার্থক সংঘর্ষ। এই সংঘর্ষটাকে আমরা কেমন সংঘর্ষ বলবো? সার্থক সংঘর্ষ বলবো। তাহলে সংঘর্ষ হলেই যে উৎপাদ হবে ব্যাপারটা এমন না। তাহলে সংঘর্ষ যদি হতে হয় তাহলে যদি সার্থক সংঘর্ষ হয় শুধুমাত্র তবেই উৎপাদ তৈরি হবে। যদি সংঘর্ষ ব্যর্থ হয় তাহলে উৎপাদ তৈরি হবে না। মনে করো বাংলা মুভির নায়ক আর নায়িকা পরস্পর অপোজিট দিক থেকে আসছে, তাদের মধ্যে একটা ধাক্কা লাগার ফলে তাদের মধ্যে রিলেশন হবে। এই রিলেশনটা, তাহলে এই যে তাদের মধ্যে সংঘর্ষটা হলো, এটা কেমন সংঘর্ষ? সার্থক সংঘর্ষ। কিন্তু ওখানে নায়কের পরিবর্তে যদি ভিলেন আসে অপোজিট থেকে আর নায়িকা যদি এদিক থেকে যায়, ধাক্কা লাগবে এবং এর বিনিময় কি হবে? নায়িকা উঠে ওই ভিলেনের গালে একটা চর বসিয়ে দিবে। তাহলে ওই সংঘর্ষটা কেমন সংঘর্ষ? ব্যর্থ সংঘর্ষ, কারণ ওটা দিয়ে কোনো তুমি ফল পাবে না। কিন্তু নায়ক এবং নায়িকার মধ্যে যে সংঘর্ষ, যে ধাক্কাটা লাগলো, ওইটা হচ্ছে সার্থক সংঘর্ষ। তাহলে প্রথম শর্ত হচ্ছে বিক্রিয়া সংঘটিত হওয়ার, সংঘর্ষ হতে হবে প্রথম। দ্বিতীয় হচ্ছে সংঘর্ষটা সার্থক হতে হবে, মানে ন্যূনতম শক্তি সহযোগ হতে হবে। মনে করো একটি বিক্রিয়া এ যোগ বি সি
এই এরা পরস্পর বিক্রিয়া করবে, এ আর বি সি পরস্পর বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে এ বি যোগ সি। অর্থাৎ বি সি এর মধ্যকার বন্ধন ভেঙে যাবে, ভেঙে বি এর সাথে চলে যাবে, বি সি এর মধ্যকার বন্ধন ভেঙে বি এর সাথে চলে যাবে। তাহলে এদের মধ্যে কি হতে হবে? প্রথমে এ এবং বি এর মধ্যে প্রথমে সংঘর্ষ হতে হবে, এ এবং বি সি এর মধ্যে প্রথমে সংঘর্ষ হতে হবে, এবং সংঘর্ষ হতে হবে কেমন? ন্যূনতম শক্তি সহযোগে সংঘর্ষ হতে হবে। অর্থাৎ তাদের যে সংঘর্ষটা পরস্পর সংগঠিত হবে, এক্ষেত্রে ওই এ ও বি সি এর মধ্যে ন্যূনতম একটি শক্তি তাদের মধ্যে থাকতে হবে ওই সংঘর্ষরত অবস্থায়। মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি সি, এটা বি সি। এরা পরস্পরের দিকে ধাবিত হলো, পরস্পর দিকে ধাবিত হয়ে তারা দুর্বল সংঘর্ষ করলো। ধাবিত হওয়ার পরে এখানে এ আসলো, আর এই বি সি পাশাপাশি এসে তারা কি করলো? এখানে সংঘর্ষটা করলো দুর্বল। কেমন সংঘর্ষ করলো? দুর্বল সংঘর্ষ করলো। এখানে দুর্বল সংঘর্ষ। যদি দুর্বল সংঘর্ষ হয় তখন এই বিক্রিয়ক আর বিক্রিয়কগুলো আবার পরস্পর বিপরীত দিকে চলে যায়, বিক্রিয়কগুলো পরস্পর বিপরীত দিকে চলে যায়। তার মানে দুর্বল সংঘর্ষ হওয়ার ফলে এ আর বি যেখানে যেভাবে ছিল সেভাবে চলে যায়। তার মানে সংঘর্ষটা কেমন সংঘর্ষ হলো? সংঘর্ষটা হলো ব্যর্থ সংঘর্ষ, সংঘর্ষটা হলো ব্যর্থ সংঘর্ষ। তাহলে দুর্বল সংঘর্ষ হলে সেই সংঘর্ষটা কেমন হবে? ব্যর্থ হবে। আর যদি সংঘর্ষটা এমন হয় যে এ এবং বি খুব তীব্রভাবে পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, এটা মনে করো এ, এটা বি, এটা সি, তাহলে এখানের সংঘর্ষটা কেমন সংঘর্ষ হলো? সংঘর্ষটা হলো তীব্র বা শক্তিশালী সংঘর্ষ। এই সংঘর্ষটা হলো কেমন সংঘর্ষ? তীব্র বা শক্তিশালী সংঘর্ষ। যখন এইভাবে তীব্র বা শক্তিশালী সংঘর্ষ হবে তখনই বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হবে, তখনই বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হবে। তার মানে ফাইনালি কি হবে? ফাইনালি এ আর বি পরস্পর বন্ধনে আবদ্ধ হয়ে এ বি তৈরি করবে, আর সি আলাদা হয়ে যাবে। তাহলে সংঘর্ষ হতে হলে আমাদের একটি ন্যূনতম শক্তি সহযোগে সংঘর্ষ হতে হবে। ওই সংঘর্ষের ফলে তুমি কি পাবে? উৎপাদ পাবে। থার্ড বলা হলো সংঘর্ষ হতে হবে নির্দিষ্ট দিকবিন্যাস সহযোগে। সংঘর্ষ হতে হবে নির্দিষ্ট দিকবিন্যাস সহযোগে। মনে করো তুমি একটি বিক্রিয়া নাও, বিক্রিয়াটা হলো CaCl3 যোগ Cl2। এই বিক্রিয়ায় কি উৎপাদ হবে? CCl4 যোগ HCl, CCl4 যোগ HCl। সানলাইট যদি আমরা দেই তাহলে এই উৎপাদ পাওয়া যাবে। তার মানে কি? তার মানে হচ্ছে একটি হাইড্রোজেনকে একটি ক্লোরিন প্রতিস্থাপিত করে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি করবে, কার্বন টেট্রাক্লোরাইড তৈরি করবে। তাহলে এখানে যদি বিক্রিয়কটা এমন হয়, দেখো এইটা হচ্ছে তোমার কার্বন পরমাণু, এটা হচ্ছে কার্বন পরমাণু, কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে? তোমার একটা হাইড্রোজেন আছে। তাহলে তুমি ধরে নাও এটা হাইড্রোজেন পরমাণু, আর ক্লোরিন আছে কয়টা? তিনটাই। একটা ক্লোরিন, দুটা ক্লোরিন, তিনটা ক্লোরিন, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন। এবার আরেকটা ক্লোরিন অণু একে এর সাথে সংঘর্ষ করতে আসছে। ক্লোরিনটা আসছে কোথা থেকে? এই দিক থেকে আসছে। আর একটা ক্লোরিন সংঘর্ষ করতে আসছে, সংঘর্ষ করতে আসছে। তাহলে ক্লোরিন যখন এদিক থেকে আসবে, কার্বনের এই দিকে তিনটা ক্লোরিন অবস্থান করতেছে। তাহলে তিনটা ক্লোরিন মানে তিনটি বড় গ্রুপ একদিকে থাকার কারণে অপর যে ক্লোরিন পরমাণু একে ধাক্কা দিতে আসবে, সে ওদের বাধার সম্মুখীন হবে। এই যে বড় গ্রুপ কর্তৃক বাধা, এটাকে বলে স্থানিক বাধা বা স্টেরিক বাধা। তাহলে এখানে সে কিসের সৃষ্টি হবে? স্টেরিক বাধার সৃষ্টি হবে। স্টেরিক বাধা পাওয়ার কারণে এই ক্লোরিন পরমাণু এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে না, কারণ কার্বন টেট্রাক্লোরাইড হতে হলে তাকে কি করতে হবে? এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে হবে। কিন্তু সে এই বড় দিক গ্রুপগুলো যেদিকে আসে সেই দিক থেকে আসার কারণে সে বাধার সম্মুখীন হচ্ছে। যে বাধাটাকে আমরা কি বাধা বলছি? স্টেরিক বাধা। এই স্টেরিক বাধার কারণে এই ক্লোরিন কি করবে না? এই হাইড্রোজেনকে ধাক্কা দিতে পারবে না। কিন্তু ক্লোরিনটা যদি এদিক থেকে ধাবিত হতো, ক্লোরিনটা যদি এদিক থেকে ধাবিত হতো, তাহলে ওই ক্লোরিন পরমাণু এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি করতে পারত। তাহলে ক্লোরিন যদি এদিক থেকে সংঘর্ষে লিপ্ত হয় তাহলে উৎপাদ তৈরি হবে, উৎপাদ CCl4 হবে। আর যদি এদিক থেকে হয় উৎপাদ হবে না, এদিক থেকে হলে উৎপাদ হবে না। তাহলে আমাদের সংঘর্ষ তত্ত্বের থার্ড শর্তে কি বলা হচ্ছে? সংঘর্ষ হতে হবে নির্দিষ্ট দিক বিন্যাস সহযোগে। তার মানে তুমি এলোপাতারি সংঘর্ষ করছো, কোনো লাভ হবে না। সংঘর্ষ একটা নির্দিষ্ট দিক দিয়ে ঘটতে হবে। অর্থাৎ তুমি যাকে সংঘর্ষ করে যাকে তুমি সরিয়ে দিতে চাও, সে যেদিকে আছে সেদিক থেকে যদি তুমি সংঘর্ষে লিপ্ত হতে পারো, শুধুমাত্র সেক্ষেত্রেই তুমি একটি ভালো ফলাফল পেতে পারো। যদি উল্টা দিক থেকে আসো তাহলে আর তুমি ভালো ফলাফল পাবে না।
তাহলে আর ভালো ফলাফল পাবে না, মানে তুমি আর উৎপাদ তৈরি করতে পারবে না। এ হচ্ছে আমাদের কোলিশন থিওরি বা সংঘর্ষ তত্ত্ব। তাহলে আমি যদি আবার একটু বলি, প্রথমে হচ্ছে বিক্রিয়ক অণু পরমাণু বা আয়নগুলোর মধ্যে সংঘর্ষ হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে ন্যূনতম শক্তি সহযোগে সংঘর্ষ হতে হবে। ন্যূনতম শক্তি সহযোগে সংঘর্ষ হওয়া মানে হচ্ছে সার্থক সংঘর্ষ। তৃতীয় হচ্ছে সংঘর্ষ হতে হবে একটি নির্দিষ্ট দিকবিন্যাস সহযোগে। এই তিনটা শর্ত হচ্ছে আমাদের একটি সার্থক বিক্রিয়ার জন্য প্রযোজ্য। একটি বিক্রিয়ায় তুমি উৎপাদ পাওয়ার জন্য এই তিনটা শর্তকে মানতে হবে। এরপরে আমরা আরেকটা টপিক নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের অবস্থান্তর অবস্থা তত্ত্ব। অবস্থান্তর অবস্থা তত্ত্বের কথাগুলো আমরা আগেই বলে ফেলছি। আমরা শুরুতেই বলছি যে বিক্রিয়কগুলো কি হবে, বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হবে। সকল বিক্রিয়ক কিন্তু উৎপাদে পরিণত হবে না, পরীক্ষায় সকল স্টুডেন্ট পাস করবে না। প্রশ্ন যতই সোজা হোক, সকল স্টুডেন্ট পরীক্ষায় কি করবে না, পাস করবে না। সেক্ষেত্রে কিছু না কিছু স্টুডেন্ট ফেল করবেই। তাহলে আমাদেরও কিছু না কিছু বিক্রিয়ক বিক্রিয়ায় উৎপাদ কখনোই তৈরি করবে না। যদি না করে তাহলে এই বিক্রিয়কগুলোকে উৎপাদ তৈরি করার জন্য কি করতে হচ্ছে, বিক্রিয়কগুলোকে উৎপাদ তৈরি করার জন্য তাদেরকে ট্রানজিশন স্টেটে যেতে হচ্ছে ওই অ্যাক্টিভেশন এনার্জি অর্জনের মাধ্যমে। তাহলে অবস্থান্তর অবস্থা তত্ত্বে এই কথাই বলা হলো যে বিক্রিয়কগুলো যদি উৎপাদ তৈরি করতে চায়, বিক্রিয়কগুলো যদি উৎপাদ তৈরি করতে চায় তাহলে তাদের এই সক্রিয়ণকৃত অবস্থা বা অবস্থান্তর অবস্থায় আগে যেতে হবে। সক্রিয়ণকৃত অবস্থা বা অবস্থান্তর অবস্থায় আগে যেতে হবে। মনে করো একটি বিক্রিয়া আমরা ধরলাম, ওই যে আগের যে বিক্রিয়াটা আমরা ধরলাম, তাহলে তোমরা একটু টাইটেল দাও অবস্থান্তর অবস্থা তত্ত্ব। আমরা একটু সেটা নিয়ে আলোচনা করি। অবস্থান্তর অবস্থা তত্ত্ব। অবস্থান্তর অবস্থা তত্ত্ব। তাহলে অবস্থান্তর অবস্থা তত্ত্বে আমরা একটা বিক্রিয়া ধরে নেই। মনে করো এ যোগ বি সি। এই বিক্রিয়ায় আমরা তো আগেই বলছি যে বিক্রিয়ক যদি উৎপাদে পরিণত হতে হয় তাকে আগে সক্রিয়ণকৃত জটিল বা অবস্থান্তর জটিল তৈরি করতে হবে। তাহলে তারা যখন অবস্থান্তর অবস্থায় যাবে তখন তাদের মধ্যে এ বি সি এটা তৈরি হলো। এর পরবর্তী ধাপে গিয়ে কি হবে, এর পরবর্তী ধাপে গিয়ে উৎপাদ তৈরি হবে এ বি যোগ সি। উৎপাদ তৈরি হবে এ বি যোগ সি। তাহলে আমাদের যে এই এ বি সি এখানে কি ঘটলো, আসলে ঘটনাটা ঘটলো দেখো, এ বিক্রিয়ক বিসি এর সাথে যখন সংঘর্ষে লিপ্ত হবে তখন বিসি এর মধ্যকার বন্ধনটা ভাঙতে থাকবে। এর বিপরীতে সাথে সাথে বা পাশাপাশি এ বি এর মধ্যকার বন্ধন সৃষ্টি হতে থাকবে। তাহলে বন্ধন ভাঙা এবং গড়া একই সাথে ঘটবে। এই যে ঘটনাটা যে ঘটতেছে, এই ঘটনাটায় যে মধ্যবর্তী একটি অস্থায়ী, খুবই অস্থায়ী একটি যৌগ পাই, এই যৌগটাকেই বলা হয় সক্রিয়ণকৃত জটিল যৌগ। এই যৌগটার নাম হচ্ছে কি, সক্রিয়ণকৃত জটিল যৌগ। সক্রিয়ণকৃত জটিল যৌগ, সক্রিয়ণকৃত জটিল যৌগ। এটাকে আমরা বলতে পারি অবস্থান্তর বিক্রিয়ার অবস্থান্তর অবস্থা। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি বিক্রিয়ার অবস্থান্তর অবস্থা। অবস্থান্তর অবস্থা মানে ওই ট্রানজিশন স্টেট। অর্থাৎ বিক্রিয়কগুলো, তাহলে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে এই রাসায়নিক বিক্রিয়ায় রিঅ্যাকট্যান্ট, এটা হচ্ছে তোমার প্রোডাক্ট। রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টে যেতে হলে সক্রিয়ণকৃত ওই জটিল যৌগ বা বিক্রিয়ার অবস্থান্তর অবস্থা সৃষ্টির মাধ্যমে তারা বিক্রিয়ায় উৎপাদে পরিণত হবে। তাহলে এই অবস্থান্তর অবস্থা তত্ত্বের সাহায্যে যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি, দেখো এদিকে আমরা তাহলে কি নিব, এক্স অক্ষে নিব আমরা রিঅ্যাকশন কোঅর্ডিনেট, ওয়াই অক্ষে নিব পটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা যদি একটা কার্ভ পাই, কার্ভটা তাপ উৎপাদী তাপহারী কি বিক্রিয়া আমি জানি না, যে কোনো একটা তুমি অঙ্কন করে দাও। এই তাহলে এখানে তোমার কি হচ্ছে, এই যে রিঅ্যাকট্যান্ট, এই রিঅ্যাকট্যান্টের এখানে কি আছে, এই রিঅ্যাকট্যান্টের এখানে আছে এ যোগ বিসি, এ যোগ বিসি। আর উৎপাদে কি আছে তোমার, উৎপাদে হচ্ছে এ বি যোগ সি। তার মানে বি সি এর মধ্যকার বন্ধন ভেঙে যাচ্ছে, ভেঙে এ বি এর মধ্যে বন্ধন সৃষ্টি হচ্ছে। বি সি এর মধ্যকার বন্ধন ভেঙে যাচ্ছে, এ বি এর মধ্যে বন্ধন সৃষ্টি হচ্ছে। এটাকে আবার মাইনাস ভেবো না যে প্লাস মাইনাস করছে। তাহলে এ বিক্রিয়ক আর বি সি বিক্রিয়ক, তারা এ বি নতুন বন্ধন সৃষ্টি হলো আর সি আলাদা হয়ে গেল। তাহলে এই বিক্রিয়ার জন্য আমাদের অ্যাক্টিভেশন এনার্জি কতটুকু, অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে এতটুকু। বিক্রিয়ক থেকে আমার ট্রানজিশন স্টেট পর্যন্ত যে দূরত্ব সেটা অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে আমার ট্রানজিশন স্টেটের ওই পর্বতের চূড়ায় কি আছে, সক্রিয়ণকৃত জটিল যৌগ আছে। ওই পর্বতের চূড়ায় আমার কি অবস্থান করতেছে, সক্রিয়ণকৃত জটিল যৌগ। ওই সক্রিয়ণকৃত জটিল যৌগ বা অবস্থান্তর যৌগগুলো
তারা কি করবে, তারা পারস্পরিক এভাবে বন্ধন সৃষ্টি এবং বন্ধন ভাঙা দুটাই সে নির্দেশ করবে, এবং পরবর্তীতে এটা ভেঙে নতুন বন্ধন যখন সৃষ্টি হয় তখন সে এই ট্রানজিশন স্টেট থেকে শক্তি পর্বতের চূড়া থেকে পাদদেশে আবার চলে আসে। এভাবে বলা হলো অবস্থান্তর অবস্থা তত্ত্বে যে বিক্রিয়ক অণুগুলো পারস্পরিক যখন সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষে লিপ্ত হওয়ার পরবর্তীতে তারা একটি ট্রানজিশন স্টেটে যৌগ তৈরি করে। এবং আমরা আগেই বলছি ট্রানজিশন স্টেটের এই যৌগ কিন্তু খুবই আনস্টেবল, এই জায়গাটায় সে খুবই কম সময় মাইক্রোসেকেন্ড বা ন্যানো সেকেন্ড সময় অবস্থান করতে পারে, সেখান থেকে সে পরবর্তীতে যত দ্রুত পারে সেখান থেকে সে এখানে চলে যাবে, সেখান থেকে সে উৎপাদে চলে যাবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি ওই ট্রানজিশন স্টেটে থাকবে কি হাই, পোটেনশিয়াল এনার্জি ওই ট্রানজিশন স্টেটে থাকবে হাই। তাহলে পোটেনশিয়াল এনার্জি যত বেশি হবে, পোটেনশিয়াল এনার্জি যত বেশি হবে তত ওই তোমার যার পোটেনশিয়াল এনার্জি যত বেশি সেটা রিঅ্যাক্ট্যান্ট হোক, প্রোডাক্ট হোক, ট্রানজিশন স্টেটের জটিল যৌগ হোক, যারই হোক, তার স্টেবিলিটি তত কম হবে, তার স্টেবিলিটি তত কম হবে। তাহলে এই বিক্রিয়ার জন্য আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমার রিঅ্যাক্ট্যান্টের জন্য কাইনেটিক এনার্জি ER, এটা হচ্ছে আমার EP প্রোডাক্টের জন্য, আর এটা হচ্ছে তাহলে ER, এটুকু হচ্ছে আমার EP, এটা হচ্ছে আমার EP। তাহলে ER আর EP, তাহলে এই ক্ষেত্রে তোমার সক্রিয়ণ শক্তি ইয়ে হবে ER এর সমান, সক্রিয়ণ শক্তি হচ্ছে ER এর সমান। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, ERটা হচ্ছে বিক্রিয়কের সক্রিয়ণ শক্তি, উৎপাদ যদি আবার বিপরীতভাবে সংঘটিত হয়, একটু আগে যেটা আমরা দেখছিলাম, তাহলে এটা হবে তখন এটা হয়ে যাবে বিক্রিয়ক, এটা উৎপাদ, তখন এটা বিক্রিয়কের সক্রিয়ণ শক্তি। এই হচ্ছে অবস্থান্তর অবস্থা তত্ত্ব। তাহলে অবস্থান্তর অবস্থা তত্ত্বের মূল কথা কি, অবস্থান্তর অবস্থা তত্ত্বের মূল কথা হচ্ছে অবস্থান্তর অবস্থায় না গিয়ে কোনো বিক্রিয়ক উৎপাদ তৈরি করতে পারবে না, অবস্থান্তর অবস্থায় না গিয়ে কোনো বিক্রিয়ক উৎপাদ তৈরি করতে পারবে না। তাহলে আমরা আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করলাম, সক্রিয়ণ শক্তি, তারপরে দেখলাম তাপ উৎপাদী বিক্রিয়া সক্রিয়ণ শক্তি কার্ভ, তাপহারী বিক্রিয়া সক্রিয়ণ শক্তি কার্ভ, তারপরে এই সক্রিয়ণ শক্তি তারা কিভাবে অর্জন করে, সংঘর্ষের মাধ্যমে অর্জন করে, সংঘর্ষ তত্ত্ব বললাম, সংঘর্ষ তত্ত্বের মূল নীতি নিয়ে আমরা আলোচনা করলাম, তারপরে আমরা চলে আসলাম অবস্থান্তর অবস্থা তত্ত্বে। আজকে আমাদের লেকচার এ পর্যন্ত থাকবে, পরবর্তীতে তোমাদের সাথে এই পরের টপিকগুলো নিয়ে, প্রভাবক নিয়ে বা ক্যাটালিস্ট, এটা নিয়ে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। তাহলে সবাই ভালো থেকো, আজকের মতো আল্লাহ হাফেজ।